পাকিস্তানে যে ইমরান খানের সরকারকে উৎখাত করার জন্য আপনার এই ডোনাল্ড লুর ভূমিকা ছিল সেটা ইমরান খান নিজে বলেছে এবং প্রধানমন্ত্রী তো পার্লামেন্টে বারবার বলেছিলেন, আমেরিকার বিরুদ্ধে বলেছেন। যদিও প্রধানমন্ত্রী বলেছিলেন এবং আওয়ামী লীগের নেতারা বলছেন, কারণ তারা জানে যে আমেরিকা তাদেরকে কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকার সুযোগ পেলে যে কোনোভাবে সরকারের একটা পতন ঘটাতে সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম। সুযোগ পেলেই এই সরকারকে পতন ঘটাবে আমেরিকা। সুপ্রদর্শক, এমনই মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। আপনারা জানেন যে সম্প্রতি সময়ে ডোনাল্ড লু তিনি বাংলাদেশে এসেছেন, তাকে কেন্দ্র করেই এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি। সুপ্রদর্শক, এছাড়াও নানা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে না, ভোট দিতে পারে না। কাজেই বাংলাদেশের যারা প্রকৃত বন্ধু রাষ্ট্র, উন্নয়ন সহযোগী রাষ্ট্র, তারা জনগণের এই আকাঙ্ক্ষায় প্রাধান্য দিয়ে তারা জনগণের পক্ষে অবস্থান নেবেন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ একটা তৎপর ভূমিকা দেখা গিয়েছিল, বিশেষ করে নির্বাচনের পূর্বে। কিন্তু তার মানে এই না যে বাংলাদেশের জনগণকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই তাকিয়ে থাকতে হবে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রই এইখানে গণতন্ত্র উদ্ধারকর্তায় পরিণত হবে। নির্বাচনের পর বিরোধী দল আবার তাদের সেই আন্দোলন সংগ্রাম এবং রাজপথের কর্মসূচি স্বাভাবিক করছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের যে তৎপরতা আমরা সেটি লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি এই তৎপরতা আপনার মধ্যবর্তী নির্বাচনের জন্য হয়ে থাকে, আমরা অ্যাপ্রিসিয়েট করবো, আমরা স্বাগত জানাবো। এবং বাংলাদেশের জনগণ তো মধ্যবর্তী কিংবা শেষবর্তী শুরুবর্তী কোনো নির্বাচন, আমরা বারবার বলছি যে এই সরকার জনবিচ্ছিন্ন সরকার, জনগণের ভোটবিহীন সরকার এবং আমাদের প্রতিবেশী দেশের একটা চাপিয়ে দেওয়া সরকার। এরা বাংলাদেশের জনগণের সরকার নয়। জনগণের সরকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করছি, গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই ফ্যাসিবাদকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। সেখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন এগিয়ে আসে, সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী আপনার উপমন্ত্রী, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রী যিনি ডোনাল্ড লু নির্বাচনের আগে এসেছিলেন, এখন আসছেন, তার এই আশাটা আবার বিশেষ করে জনগণ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, সাধারণ মানুষ সবার কাছে একটা অন্য ধরনের আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি করে। কারণ এটা অনেকেই জানে যে বিশেষ করে পাকিস্তানে যে ইমরান খানের সরকারকে উৎখাত করার জন্য আপনার এই ডোনাল্ড লুর ভূমিকা ছিল সেটা ইমরান খান নিজে বলেছে। এমনকি শ্রীলঙ্কাতেও যে এই আপনার পরিবারতান্ত্রিক যে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে সেখানকার জনগণ যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এইখানেও অনেকে বলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইনভলভমেন্ট ছিল, তৎপরতা ছিল, যেহেতু শ্রীলঙ্কা অর্থনৈতিক ক্ষেত্রে একেবারেই আপনার চীনের দ্বারস্থ ছিল। তো এখন বাংলাদেশের এই সরকার তো কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অনেক আগে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপমন্ত্রী হলেও বাংলাদেশ তথা এই সাবকন্টিনেন্টের দেশগুলোতে তাদের এই আসা যাওয়া, তাদের একটা দেশ সম্পর্কে মন্তব্য করাকে খুব গুরুত্বের সাথে দেখা হয়। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার এতটা উন্মাদ এবং এতটা বেপরোয়া নিজের নাগরিকদের সাথে আচরণ করছে, এটা আন্তর্জাতিকভাবেও সেই বেপরোয়া এবং উন্মাদের মতো আচরণ করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার এই উপমন্ত্রীদেরকে 2 টাকার মন্ত্রী বলেছে। সাবেক রাষ্ট্রদূত আপনার ড্যান ডব্লিউ মজিনাকে কাজের মেয়ে মর্জিনা বলেছে এবং প্রধানমন্ত্রী তো পার্লামেন্টে বারবার বলেছিলেন, আমেরিকার বিরুদ্ধে বলেছেন। যদিও প্রধানমন্ত্রী বলেছিলেন এবং আওয়ামী লীগের নেতারা বলছেন, কারণ তারা জানে যে আমেরিকা তাদেরকে কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকার সুযোগ পেলে যে কোনোভাবে সরকারের একটা পতন ঘটাতে সহযোগিতা করবে। এই কারণে তারা আমেরিকা বিরোধী একটা অবস্থান নিয়েছে এবং নিচ্ছে। এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে বা বিশ্লেষণে এটা দেখা যায়, দেখেন বাংলাদেশকে কেন্দ্র করেই কিন্তু আমেরিকার মতো একটা সুপার পাওয়ার, শক্তিশালী দেশ এত কথা বলল নির্বাচনের আগে, এত ধরনের পদক্ষেপ নিল এই মার্কিন র্যাবের উপরে, র্যাব সহ প্রশাসনের উপরে এই যে গুম খুন, বিরোধীদের নির্যাতনের কারণে নিষেধাজ্ঞা দিল তাদের উপরে, তারপরে ভিসা নিষেধাজ্ঞা দিল। এবং তারা কিন্তু তাদের বিবৃতির মাধ্যমে পরিষ্কার বলেছে যে ভিসা নিষেধাজ্ঞা এখনো শেষ হয়ে যায়নি, কার্যক্রম চলমান। এখন ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বিএনপিকে বা বিরোধীদের ইন্ডিকেট করে যে ডোনাল্ড লু আসছেন আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়ন করতে, যে বিরোধীদের আন্দোলন কিংবা বিরোধীদের সহযোগিতা করতে নয়। আচ্ছা, আপনার সরকার এমনি চাপে আছে, জনগণ ভোট কেন্দ্রে যায় না, বিরোধীদের বর্জনের মুখে মাত্র 5% ভোট পেয়েছে। তো 5% সরকারের পাশে যদি আমেরিকার মতো একটা সুপার পাওয়ার শক্তি থাকে, তাহলে তো তাদের জন্য শক্তি, তাদের তো ঢোল দেওয়ার কিছু নাই, তাহলে তো তারা শক্তভাবে ক্ষমতায় থাকতে পারবে। মন্দিরে কে আমি কলা খাই না, জিজ্ঞাসা করার সাথে সাথেই আগে বলে দিয়েছে কলা খায়, যে আমি কলা খাই না। এখন ওবায়দুল কাদের সাহেব হয়তো আগেই ভয়ভীতি আতঙ্ক থেকে তিনি আগেই একটা জনগণকে বিভ্রান্ত করা কিংবা নেতাকর্মীদেরকে একটু সাহসী করে তোলা যে না আমেরিকা আমাদের সাথে আছে, তো এই ধরনের কথাবার্তা বলছেন। কিন্তু আমার মনে হচ্ছে যে আমেরিকা এই সরকারকে কোনোভাবেই ক্ষমা করবে না। যেটা বলে যে আমেরিকার সাথে যা সরকার করেছে তাতে তাদের বলা চলে এই সরকারের আচরণের কারণে, মন্ত্রীদের আচরণকে নিয়ে আমেরিকা এটা খুব ভালোভাবে নিয়েছে। আমেরিকার এই যে আপনার বিদায়ী এই যে রাষ্ট্রদূত আমাদের পিটার হাস, যে আপনারা নিশ্চয়ই জানেন যে মায়ের ডাকের প্রোগ্রামে গেছেন, সেখানে আওয়ামী লীগের পান্ডারা কিভাবে তাকে ঘিরে ধরে, তাকে জেরা করা, জবাবদিহিতা করা এবং তার উপরে হামলা করার একটা উপক্রম তৈরি হয়েছিল। এবং এই পিটার হাসকে ইন্ডিকেট করে হাঁস জবাই করার মতো, পিটার হাসকে জবাই করা, পিটানো, এইগুলো ছাত্রলীগের সেক্রেটারি থেকে শুরু করে আওয়ামী লীগের ইউনিয়ন চেয়ারম্যান অনেক ধরনের কথা বলেছে। এগুলো তো আমেরিকা নিশ্চয়ই নোট করেছে। সুযোগ পেলে তারা স্বাভাবিকভাবেই এর একটা বহিঃপ্রকাশ ঘটাবে। তবে রাজনৈতিক দল হিসেবে
যেহেতু আমরা এই সময় বিরোধী আন্দোলনের যুগপৎ আন্দোলনে আমরা নেতৃত্ব দিচ্ছি, যে 63টি দল সবাই মিলে সমন্বয় করে আমরা আন্দোলন করছি, আমরা মনে করি যে আমেরিকা কিংবা ইউরোপের দিকে ক্ষমতার পরিবর্তনের জন্য চেয়ে থাকাটা আহাম্মকি হবে। বিদেশিরা আমাদের ক্ষমতার পরিবর্তন করে দেবে, এই চিন্তায় যদি কেউ মগ্ন থাকে তাহলে তার মধ্যে আহাম্মক দুনিয়াতে কেউ নাই। এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের আন্দোলন আমাদেরকে করতে হবে, আমাদের ভোটাধিকার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্রের জন্য লড়াই এই দেশের মানুষকে করতে হবে। 1971 সালে যেমনি পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা 90-এ যেমন এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা 2007 সালে যেমন 111-এর সময় আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিন এই ভারত নিয়ন্ত্রিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আজকেও এই ভারতীয় মদতপুষ্ট এবং ভারত নিয়ন্ত্রিত এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে। আপনারা ইতিমধ্যেই জানেন এবং দেখেছেন যে বাংলাদেশের সর্বত্র ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে একটা আওয়াজ উঠেছে, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চলছে। ওবায়দুল কাদের সাহেব, হাসান মাহমুদ, অনেক মন্ত্রী এমপিরা কিন্তু বলছে যে ভারতীয় পণ্য বয়কট নাকি তেমন আপনার সাড়া পাচ্ছে না, ভারতীয় পণ্য বয়কট নাকি ব্যর্থ হচ্ছে। ওকে ভাই, ব্যর্থ হতে দে, তোদের তো তৎপরতা কেন? আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইনি, আমরা ভারতীয় পণ্য বয়কট করছি। এবং এই ইউরোপ যে আপনার গবেষণা করে দেখিয়েছে ভারতীয় আপনার পণ্যের মধ্যে 18% আপনার গোমূত্র থাকে, ভারতীয় 527টি পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী আপনার উপাদান রয়েছে। বাংলাদেশের মতো দেশে যেখানে এই যে আমাদের বাইরে থেকে যে আমদানির যে পণ্যগুলো আসে এইগুলো কিন্তু কার্যকর পরীক্ষা নিরীক্ষা করার খুব একটা ব্যবস্থা নেই, এবং এই দেশে আপনার ঘুষ দিলে বিষকেও আপনার খাদ্যদ্রব্য হিসেবে আপনার এই সরকারি কর্মকর্তা কর্মচারী বা যারা দায়িত্বে আছে তারা চালিয়ে দেবে। কারণ আমাদের দেশে অসততা, ভেজাল, দূষণ, দুর্নীতি এতটা প্রকট আকার ধারণ করেছে, এইখানে ঘুষ দিলে টাকা দিলে সব কিছু মিলে। তো এই যে ভারতীয় বিষাক্ত খাদ্যদ্রব্য এই দেশে প্রবেশ করছে, আমাদের একটা সন্দেহ যে এর মধ্যে দিয়ে ভারত কার্যত এই জাতিকে ধ্বংস করার একটা মিশন নিচ্ছে কিনা, যে এই দেশে যেন মেধাবী মানুষ গড়ে না ওঠে, এই সমস্ত খাবার খেয়ে বিকলাঙ্গ মানুষ তৈরি হবে, প্রতিবন্ধী মানুষ তৈরি হবে, অসুস্থ মানুষ তৈরি হবে, কিডনি রোগী তৈরি হবে, আপনার শ্বাসকষ্টের রোগী তৈরি হবে। এইভাবে ভারত এই দেশের এই প্রজন্মকে, আগামী মেধাবী প্রজন্মকে অসুস্থ বানানোর জন্য এই ভারত ভেজালযুক্ত পণ্য এই দেশে ঢুকাচ্ছে কিনা, এই বিষয়ে আপনাদের সবাইকে তৎপর হতে হবে, আমাদেরকে তৎপর হতে হবে। বিএসটিআই সহ এই মান নিয়ন্ত্রণকারী যে এজেন্সিগুলো আছে তাদেরকে অনুরোধ করবো যে আজকে এই দেশকে বাঁচাতে, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে ভারতীয় যে সমস্ত পণ্য ঢুকছে সেগুলোর দিকে নজর দিন, এবং এই দেশের মানুষকে বলবো স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশে যেভাবে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় পণ্য বয়কট শুরু হয়েছে, আপনারা সর্বস্তরে যার যার জায়গা থেকে এই ভারতীয় পণ্য বয়কট চালিয়ে দেন। হ্যাঁ, একদিনে হয়তো ভারতীয় পণ্য বয়কট সফল সম্ভব না, রাতারাতি সবকিছু উলটপালট সম্ভব না, আমরা যদি ধারাবাহিকভাবে চালিয়ে যাই তাহলে সম্ভব। আপনাদেরকে একটা উদাহরণ আমি দিতে চাই যে এরশাদের শাসনামলে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এরশাদ সাহেবকে দিয়ে একটা ওষুধ নীতি করিয়েছিলেন। এই ওষুধ নীতি করানোর আগে বাংলাদেশে 1700 রকমের বিদেশি ঔষধ এইখানে আপনার বিক্রি হতো, সমস্ত ঔষধই ছিল দেশের বাইরের প্রতিষ্ঠান। এখন চিন্তা করেন, আপনি অ্যান্টিবায়োটিক তৈরি করবেন, ইনজেকশন তৈরি করবেন, এটা কেউ কল্পনা করা যেত 90-এর দশকে আপনি ওষুধ তৈরি করবেন এই দেশে? জাফরুল্লাহ চৌধুরীর এই ওষুধ নীতির ফলে সমস্ত বিদেশি কোম্পানিগুলো পালিয়ে গেছে। পাউডার, আপনার তেল, এগুলো কেন আমরা উৎপাদন করতে পারবো না? অবশ্যই আমরা উৎপাদন করতে পারবো। তাই আজকে আমরা জনগণকে আহ্বান জানাবো, 2 পয়সা বেশি গেলেও আল্লাহর হস্তে ভারতীয় পণ্য আপনারা বর্জন করেন, পরিহার করেন। আওয়ামী লীগ হয়তো করবে না, কারণ আওয়ামী লীগ তো টিকে আছে ভারতের গোলামি করে, ভারতের আপনার দাসত্ব করে। তারা চায় যে এই দেশকে ভারতীয় একটা অঙ্গরাজ্যে পরিণত করতে। প্রধানমন্ত্রী দেখেছেন আপনার ওয়াইসির সম্মেলনে পাকিস্তানে গেলেন, কারণ বঙ্গবন্ধু বুঝেছিলেন বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ, এই দেশকে এগিয়ে নিতে হলে মুসলিম দেশগুলোর সাথে, মিডল ইস্টের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এমনকি পাকিস্তানও যেহেতু একটা মুসলিম কান্ট্রি, কাজে মুসলিম উম্মার জায়গা থেকে তিনি পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করেছিলেন, ভুট্টোকে এই দেশে তিনি এনেছিলেন। এইটা ভারতের ভালো লাগে নাই, যেখানে ভারত কিন্তু তাকে সরাই দিয়েছে। এমনকি জিয়াউর রহমান যখন আপনার এই 75-এর আপনার 7ই নভেম্বরে যখন সিপাহী জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে যখন তিনি রাষ্ট্র ক্ষমতা আসতেন, তখন ভারতের যে প্ল্যানটা ছিল যে বাংলাদেশের সামরিক বাহিনীকে একটা পঙ্গু করার, সেই প্ল্যানটা আর কাজে দেয়। যেই কারণে সেই আপনার এই 78 থেকে এই অল্প কয়েক বছরের মাধ্যমে জিয়াকেও কিন্তু সরিয়ে দিয়েছে ভারত। এমনকি তার সর্বশেষ আক্রমণটা তারা এই দীর্ঘদিন ধরে যে প্ল্যান পরিকল্পনা করে তারা যে করে রেখেছিল, তার সর্বশেষ ইমপ্লিমেন্টেশন করেছে বিডিআর বিদ্রোহের মাধ্যমে। এই তথাকথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে মূলত ভারতীয় অফিসাররা এবং সরকারের মধ্যে থাকা ভারতীয় দালাল এজেন্টদেরকে ব্যবহার করে আমাদের সামরিক বাহিনীকে পঙ্গু করেছে। কারণ আপনারা দেখেন যে বাংলাদেশে যখনই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, জাতীয় সংকট তৈরি হয়েছে, সামরিক বাহিনী এগিয়ে এসেছে, নেতৃত্বে বসেছে, হস্তক্ষেপ করেছে। আজকের সাধারণ মানুষও কিন্তু মনে করে যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের 2টা পথ আছে, একটা ধারাবাহিকভাবে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে, একটা গণঅভ্যুত্থান, অথবা একটা সামরিক কূ। এখনকার প্রেক্ষাপটে আমার বিশ্বাস এবং ধারণা যে জনগণ এই শেখ হাসিনার ফেসিবাদ থেকে বাঁচতে, ভারতীয় তাবেদারদের হাত থেকে বাঁচতে আজকে সামরিক বাহিনী কূ করলেও জনগণ তাদের আর্মিকে ওয়েলকাম করবে রাস্তায় দাঁড়িয়ে, যেটা আমরা আফ্রিকার অঞ্চলগুলোতে দেখেছি। তো কাজেই এই অবস্থায় সামরিক বাহিনী যেন বাংলাদেশে কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, রাষ্ট্র ক্ষমতা আসতে না পারে, রাষ্ট্রকে স্বাধীন, সার্বভৌম এবং সুরক্ষিত করতে না পারে, সেই জন্যই এই বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদেরকে হত্যাকাণ্ডের এই নীল নকশা করা হয়েছিল। এবং এই নীল নকশার সাথে সরকারের এমপি, মন্ত্রী থেকে শুরু করে সেই সময়ের দায়িত্বশীল বেশ কিছু লোকেরা জড়িত রয়েছে। সুপ্রদর্শক, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপিনুল হক নূরের এই বক্তব্য আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।